দেখতে পাচ্ছি আমরা। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ। আপনাদের মিডের পরে প্রথম ক্লাস। সো আমরা আজকে আপনাদেরকে যেভাবে বলছিলাম যে আমরা আজকে সেশনটাতে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ডকুমেন্টেশনের ডিটেলটা দেখব, যেটা আমরা আগে দেখেছি। ওভারঅল একটা ডিসকাশন। আজকে আমরা যদি দেখি, আমরা দেখার চেষ্টা করব যে আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লিট ইম্পোর্ট প্রসেস। একটা ইম্পোর্ট করতে গেলে যে কোনো প্রোডাক্টগুলো বা কোনো সার্ভিস, সেই প্রসেসটা কি প্র্যাকটিক্যালি আমরা দেখব। আইডেন্টিফাই দ্য মেজর ইম্পোর্ট ডকুমেন্ট, এবং এর সঙ্গে মোটামুটি কমন যে ডকুমেন্টেশন আছে সেগুলো আমরা ডিটেইলে দেখব আজকে। এর সঙ্গে আন্ডারস্ট্যান্ড হু প্রিপেয়ার্স ইজ ডকুমেন্ট। এই রেসপন্সিবিলিটি কার, কোন ডকুমেন্ট তৈরি করবার রেসপন্সিবিলিটি কার, সেটা আমাদের লাগবে। কারণ আমরা ইন্টারন্যাশনাল ট্রেডে, আমরা বা ইন্টারন্যাশনাল বিজনেস যারা পড়ছি, আমাদের যখন আমরা সাপ্লাই চেইন কাজ করি, তখন আসলে বোথ এন্ডে হতে পারে। আমরা এক্সপোর্টের দেখতে পারি, ইম্পোর্টও দেখতে পারি। সো কোন পার্ট থেকে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি কি কি, ইম্পোর্টারের কি কি, সেটা আমরা দেখবো। এক্সপ্লেইন ওয়াই দ্য ডকুমেন্ট ইজ রিকোয়ার্ড, আন্ডারস্ট্যান্ড হাউ কাস্টমস ইউজ দিস ডকুমেন্ট, কাস্টম অথরিটি কিভাবে এটাকে অ্যাসেস করে, ব্যাংক কি কি ডকুমেন্ট এক্সামিন করে। সো এই মোটামুটি আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ অ্যামং দ্য ডকুমেন্টস, একটার সাথে একটার কারেকশন কি, সেটাও আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আর যেসব ক্ষেত্রে অ্যাকচুয়াল বিল অফ লিডিং কেমন হয় সেটা নিয়ে ডিসকাস করবো, এআরওআই বিল। সো আর কমার্শিয়াল ইনভয়েস তো আমরা জানি, এবং বিল অফ এন্ট্রি। সো রাফলি এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্ল্যান। তো আমরা একটা কেস দেখতে চাই, প্র্যাকটিক্যাল কেস। সেটা হচ্ছে এবিসি ফ্যাশন লিমিটেড, ঢাকা, বাংলাদেশ। সে ইম্পোর্ট করছে 500 কার্টুন অফ কটন ফ্যাব্রিক্স ফ্রম সাংহাই টেক্সটাইল কোম্পানি, চায়না। তো চায়নার থেকে, চায়নার একটা কোম্পানি থেকে বাংলাদেশের আরেকটা কোম্পানি আমরা ইম্পোর্ট করছে হচ্ছে আপনার 500 কার্টুন হচ্ছে কটন ফেব্রিক। ফেব্রিক আনছে এখান থেকে, সেলাইটা করবে, হ্যাঁ, টেক্সটাইলের কাজটা করবে। হ্যাঁ, তো এর নাম এবিসি ফ্যাশন। শিপমেন্টের টোটাল ভ্যালু হচ্ছে 50,000 USD। শিপমেন্টের মোড হচ্ছে সি ফ্রেইট, মানে হচ্ছে এটা এয়ারে আসবে না। আর রোড কানেক্টিভিটি সাধারণত চায়না আমাদের কিন্তু আসে না, আইদার আসে এয়ারে অথবা মোস্টলি আসে হচ্ছে সিতে, আর কিছু আসে এয়ারে। আর হচ্ছে পেমেন্ট মেথডটা হচ্ছে এলসি, কারণ এলসি ছাড়া অনেক পেমেন্ট মেথড হয়, যেমন টিটি, টেলিফোনিক ট্রান্সফারের মাধ্যমে হয়, এগুলো হয়। কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করে ফুল টাকা দেয়, এরকম হয়। তো আমরা এখানে এবং ডেফার্ড এলসি না, এটা এলসি, লেটার অফ ক্রেডিট, এলসির মাধ্যমে হবে। তো এইটা যদি আমাদের প্র্যাকটিক্যাল একটা কেস হয়, তাহলে সেটার প্রথম যে স্টেপটা হবে, এইটার প্রক্রিয়ার প্রথম যে ডকুমেন্টটা আমাদের লাগবে, সেটার নাম হচ্ছে প্রোফর্মা ইনভয়েস। এই প্রোফর্মা ইনভয়েস থেকেই পরবর্তীকালে কনভার্টেড হবে হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস। সো প্রোফর্মা ইনভয়েস ওয়ান কাইন্ড অফ, আপনি বলতে পারেন যে আমরা যখন প্রাইভেট অর্গানাইজেশনে একটা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে, যে কোনো ডিপার্টমেন্ট থেকে একটা রিকোয়ারমেন্ট জেনারেট হয়। হ্যাঁ, ডিপার্টমেন্ট থেকে রিকোয়ারমেন্ট জেনারেট হয় যে কি কি প্রোডাক্ট লাগবে। এই রিকোয়ারমেন্ট জেনারেট হওয়ার পরে কতগুলো ভেন্ডর আছে, ভেন্ডর 1 2 3 4, এদের একটা প্রাইস কম্পারিজন করে, এটাকে সিএস বলে, কম্পারেটিভ স্টেটমেন্ট। এই সিএস এর পরে প্রোডাক্টের প্রাইস এবং হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশন যে ভালো হয়, লোয়েস্ট হয়, তাদেরকে সাধারণত আমরা সিএস থেকে একটা, তাদেরকে বলি যে আপনারা হচ্ছে একটা ওয়ার্ক অর্ডার অথবা পারচেজ অর্ডার, ওয়ার্ক অর্ডার অথবা পিও, পারচেজ অর্ডার দিই। তারপরে তারা যখন প্রোডাক্টটা আমাদের কাছে পৌঁছায়, তখন জিআরএন করি, সরি, জিআরএন করি। এবং এই যে যখন পাঠায়, তারা একটা ইনভয়েস পাঠায়। এই ইনভয়েসটা পাঠায়। সাধারণত ইনভয়েসটাই হচ্ছে মূসক চালান। মূসক চালান 6.3, মানে ভ্যাটের একটা চালান আছে, এই চালান দিয়ে সেলটা করতে হয়। সো এইখানে এসে এই যে ইনভয়েস, আর এইখানে যে সে সিএস করবার আগে একটা কোটেশন দিছিল যে কত প্রাইস, এই কোটেশনটা, এটা হচ্ছে 1 2 3 4 চার পার্টির কাছ থেকে কোটেশন নেওয়া হয়েছে। তারপরে সিএস মানে কম্পারেটিভ একটা স্টেটমেন্ট করছে, সেখান থেকে একজনকে সিলেক্ট করে
যদি একজনকে দেয়, অনেক সময় ভেঙে দুজনকেও দিতে পারে, তাদেরকে ওয়ার্ক অর্ডার অথবা পারচেজ অর্ডার দেওয়া হয়। আর এটা পাওয়ার পরে ওই সেলার মূসক 6.3-র মাধ্যমে একটা ইনভয়েস জেনারেট করে, আমরা জিআরএন পাই। জিআরএন এর পরে আমাদের ফ্যাক্টরিতে বা ফ্যাক্টরি বা হচ্ছে ওয়্যার হাউসে প্রোডাক্টটা ঢুকে, আর আমরা অ্যাকাউন্টসে এপি তৈরি করি, অ্যাকাউন্টস পেয়াবল, মানে আমাদের পারচেজ বা প্রকিউরমেন্ট ডেবিট হয় আর অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট হয়। এই অ্যাকাউন্টস পেয়াবল পরবর্তীকালে আমরা এপি কে ডেবিট করে ব্যাংকের ক্রেডিট করি। এই হচ্ছে টোটাল সার্কেল, একদম অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। তার মানে এটাকে বলা হয় কোড টু ক্যাশ সাইকেল। একটু মনে রাখবেন, এটা কোড, এটাকে বলা হয় কোড টু ক্যাশ। তার মানে যিনি কোটেশন দিল আর টাকা পাওয়া পর্যন্ত টোটাল সাইকেলকে বলা হয় কোড টু ক্যাশ সাইকেল। ঠিক আছে? তো এইটা, এই যে আমি এখানে যে কোটেশন চাইলাম, এই কোটেশনটা ওয়ান কাইন্ড অফ প্রফর্মা ইনভয়েস। আর এখানে যে ইনভয়েসটা দিচ্ছে 6.3, এই 6.3টা মূলত হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস। সো আশা করি এই দুইটা টার্ম, প্রোফর্মা ইনভয়েস আর কমার্শিয়াল ইনভয়েস, এই দুইটার পার্থক্যটা বুঝতে পারলেন। আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, লোকাল প্রকিউরমেন্টের সাথে মিলিয়ে বোঝানোর চেষ্টা করলাম। অ্যাম আই ক্লিয়ার টু অল অফ ইউ? বোঝা যাচ্ছে? জি স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা প্রোফর্মা ইনভয়েসটা বুঝলাম। আগেও আমি বলেছি হয়তো, বাট আমি চাচ্ছি যে এগুলো আপনারা খুব সুন্দর করে জিনিসটা বুঝতে পারেন। আপনারা খেয়াল করেছেন যে যেভাবে পড়িয়েছি, কোশ্চেনটাও মিডের ফার্স্ট মিডের কোশ্চেন ওই প্যাটার্নে আসছে, অতএব এগুলো খুব জরুরি। স্টেপ অন প্রোফর্মা ইনভয়েস প্রিপেয়ার্ড বাই এক্সপোর্টার। এটা তাহলে প্রোফর্মা ইনভয়েস প্রথম কথা হচ্ছে কে তৈরি করবে। আমি যদি এমসিকিউ জিজ্ঞেস করি যে প্রোফর্মা ইনভয়েস তৈরি করার দায়িত্বকে, এক্সপোর্টার। পারপাস অফ পিআই, এই প্রোফর্মা ইনভয়েসের পারপাস কি? কোটেশন বিফোর ওপেনিং এলসি। ওই যে বললাম কোটেশন কন্টেইন কি কি থাকে, এক্সপোর্টারের নাম, ইম্পোর্টারের নাম, ডেসক্রিপশন অফ প্রোডাক্ট অর সার্ভিস, প্রোডাক্ট অর সার্ভিস, যদি সার্ভিস ইম্পোর্ট করে তাহলে এইটা যাবে। ঠিক আছে? প্রোডাক্টস আর সার্ভিস, কত কোয়ান্টিটি, পার ইউনিট প্রাইস কত, টোটাল প্রাইস কত, প্রাইস পার ইউনিট অ্যান্ড হচ্ছে টোটাল, পার ইউনিট অ্যান্ড টোটাল, টোটাল কত প্রাইস, পার ইউনিট কত প্রাইস, এটা আমাদের থাকতে হবে। ওকে। দেন শিপমেন্ট টাইম কতটুকু লাগবে, এটা কি 1 মাস, 1.5 মাস নাকি? তারপরে এইচএস কোড অফ দ্য প্রোডাক্ট। এইচএস কোড আমরা অলরেডি খুব ভালো করে পড়েছি, যে প্রোডাক্টের নাম, ইন্টারন্যাশনাল ট্রেডে প্রোডাক্টের নাম আমরা খুঁজতে হয় পরে, সরাসরি এইচএস কোড দিয়ে আমরা প্রোডাক্ট বুঝতে পারি। তারপরে পেমেন্ট টার্ম, আর কোন ইনকো টার্ম, ডেলিভারি টার্মগুলো কি, এটা কি আপনার এক্স ফ্যাক্টরি ওয়ার্ক নাকি ডিডিপি, কোনটা হবে, এটা হচ্ছে ইনকো টার্ম। তো এটা কি বোঝা গেল আমরা যে ফার্স্ট স্টেপটা প্রোফর্মা ইনভয়েসে কি কি থাকে, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে আর? যদি না থাকে আমরা পরে তা আস্তে নেক্সট স্টেপে আগাই। একটা এক্সাম্পল হচ্ছে এরকম, ওইটার এক্সাম্পল, এক্সপোর্টার নাম সাংহাই টেক্সটাইল লিমিটেড, ইম্পোর্টার নাম এবিসি এবিসি ফ্যাশন লিমিটেড, প্রোডাক্টের নাম কটন ফ্যাব্রিক, কোয়ান্টিটি 20,000 মিটার, প্রাইস হচ্ছে প্রতি প্রতি প্রাইসের দাম প্রতি হচ্ছে আহ, আপনার ইউনিটে একটা $2.5, মানে প্রতি মিটারে $2.5, $2.5, $2.5। সো টোটাল হচ্ছে $50,000। আর ইনকোট্রাম সিআইএফ চট্টগ্রাম, এটা কি বোঝা গেছে বলেন তো? আমি আগে বলছিলাম আপনাকে, বলেন তো। স্যার সিআইএফ কস্ট আর ইন্স্যুরেন্সের টাকাটা পে করে দিবে চিটাগাং এক্সপোর্টার। পর্যন্ত, রাইট, রাইট, সেটা রাইট, রাইট, মানে চিটাগাং পর্যন্ত ফ্রেইট, ইন্স্যুরেন্স এগুলো সে দিয়ে দিবে। ঠিক আছে? ওকে। আর এটা ভ্যালিডিটি কতদিন? 30 দিন। এই যে প্রোফার্মা ইনভয়েস যে তৈরি করেছি, এই প্রোফার্মা ইনভয়েসের প্রাইসিংটা ইন্টারন্যাশনাল ট্রেডে অলওয়েজ প্রাইস চেঞ্জ হয়। সো এটা ভ্যালিডিটি 30 দিন, এরপরে গেলে এই টার্মটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য যে দিবে সেলার, সে কিন্তু একটা কোটেশন করবে একটা টাইমের জন্য। সো ভ্যালিডিটি ইজ 30 ডে, এটা ইম্পর্টেন্ট। সো এখানে ওয়াই সো ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পোর্টার ইউজ দিস ডকুমেন্ট টু ওপেন এলসি। আমরা প্রোফার্মা ইনভয়েস দিয়ে ব্যাংকে যে কথা বলি যে আমি এলসি ওপেন করবার সময়, কমার্শিয়াল ইনভয়েস তো পরে পাই, প্রোফার্মা ইনভয়েস দিয়ে আমরা ব্যাংকে যে কথা বলি। অবটেইন ইম্পোর্ট পারমিশন, এস্টিমেট, কস্ট এস্টিমেট এবং অ্যারেঞ্জ ফাইন্যান্স, এবং এই ব্যাংকের সাথে কথা বলতে হয় যে আমি প্রোডাক্টটা কিনছি, এই $50,000 প্রোডাক্ট কিনবো, এটা কি আমি ফাইন্যান্স করবো নাকি ব্যাংক আমাকে ফাইন্যান্স দিবে, প্রোফার্মা ইনভয়েস দিয়ে ডিসিশন নেয়। এরপর স্টেপ 2,
কমার্শিয়াল ইনভয়েস, এটাও কি কমার্শিয়াল ইনভয়েস প্রিপেয়ার্ড বাই এক্সপোর্টার, এগেইন অ্যাকচুয়াল ইনভয়েস, আগেরটা ছিল হচ্ছে টেন্টেটিভ, হ্যাঁ, আর এটা অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল ইনভয়েস। আর প্রিপেয়ার্ড আফটার শিপমেন্ট, এটা সাধারণত শিপমেন্ট করে দিয়েই আপনাকে তৈরি করে পাঠিয়ে দেয় জেনারেলি, ঠিক আছে। কি কি কন্টেইন থাকে আগের মতোই, ইনভয়েস ডেট, ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট, ডেসক্রিপশন অফ দ্য প্রোডাক্ট ও সার্ভিস, কোয়ান্টিটি, প্রাইস, শিপিং মার্কস। এই শিপিং মার্কস এটার মানে কি বলেন তো দেখি কেউ একজন, হোয়াট ইজ মিন শিপিং মার্ক? কান্ট্রি অফ অরিজিন, এটা পরে দুইটা কোশ্চেন। হোয়াট ডু ইউ মিন বাই শিপিং মার্কস আর মানে কান্ট্রি অফ অরিজিন, এটা মানে কি? আচ্ছা আমি ক্লিয়ার করি। শিপিং মার্ক হচ্ছে আপনি যে প্রোডাক্টটা আনেন, আপনার তো একটা জাহাজে, এরকম একটা যে জাহাজ হয় টোটাল যদি এরকম হয়, সেই জাহাজের ভিতরে এক একটা করে ইয়ে থাকে, আপনার কন্টেইনার থাকে। আপনি এক কন্টেইনার আনতে পারেন, মিক্স কন্টেইনার আনতে পারেন, এরকম করে কন্টেইনারগুলো বসানো থাকে। তো এখন এই কন্টেইনারে যে ঢুকাচ্ছে প্রোডাক্টগুলো, হ্যাঁ, সারি সারিভাবে ঢুকাচ্ছে, তখন আপনার প্রোডাক্ট আর অন্যের প্রোডাক্টের ভিতরে ডিফারেন্সিয়েট করে এই শিপিং মার্ক দিয়ে। তার মানে আপনার নাম টাম এগুলো লিখে দেয় এটা প্যাকেটের গায়ে, সো দ্যাট এটা জন্য মিসম্যাচ না হয়, একজনেরটা একজনের কাছে না চলে যায়, হ্যাঁ, এবং হারায় না যায়, নষ্ট হয়। এই জন্য এরকম একটা প্র্যাকটিক্যাল ডকুমেন্টে কি থাকে, শিপিং ডকুমেন্টের আমি এখানে দেখিয়েছি, কনসাইনি নেম মানে কে পাবে, হ্যাঁ, এবিসি ট্রেডিং, ডেস্টিনেশন কোথায়, চিটাগাং বাংলাদেশ, পারচেজ অর্ডার থাকে, লেটার, লেটার অর সিম্বল এরকম একটা সিল মারা থাকে হয়তো, যে এবিসি, প্যাকেজ নাম্বার হচ্ছে কার্টুন নাম্বার, 1 থেকে 10টা কার্টুন আছে, কান্ট্রি অফ অরিজিন মেড ইন চায়না, হ্যান্ডেল মার্কস হচ্ছে মানে হ্যান্ডলিং মার্কস হচ্ছে ফ্রাজাইল, কিপ ড্রাই, মানে এখানে বলতেছে যে যে জিনিস আসতেছে এটা ভঙ্গুর হতে পারে এবং এটাকে ভিজা জায়গায় রাখা যাবে না, এটাকে ড্রাই রাখতে হবে। সো এইগুলোর মাধ্যমে এই এই পার্টিকুলারলি এই শিপিং মার্কটা থাকার কারণে প্রোডাক্টের প্যাকেটের গায়ে এগুলো থাকলে এটা থেকে পরে ইনস্ট্রাকশন অনুযায়ী ট্রিটমেন্ট হয়। যদি এমন হয় যে খুব কাঁচের জিনিস অথবা কোন দাহ্য প্রোডাক্ট প্রোডাক্ট আনতেছে, হ্যাঁ, হ্যাভিলি আপনার হচ্ছে এক্সপ্লোসিভ যদি হয়, এরকম যদি হয় সেটা, যেমন বাংলাদেশ থেকে চারকল নামে একটা প্রোডাক্ট এক্সপোর্ট হয়, চারকল শুনেছেন আপনারা, এটা কি? কাঠকয়লা স্যার। হ্যাঁ, ইয়েস, এটা দিয়ে কি করে বলেন তো? স্যার এটা অনেকগুলো কাজে লাগে, এটা দিয়ে ওরা বিউটি প্রোডাক্ট বানায় কেউ কিছু কিছু, আর কিছু কিছু আছে যে তারা মানে মেডিসিনের ক্ষেত্রেও চারকোল ইউজ হয়। হ্যাঁ, একদম রাইটলি বলছেন, উনি জানে, অনেকে জানে না এটা, এই ব্যবসাটা খুব ভালো। আপনাদেরই মার্কেটিং এর 4th ব্যাচের আমার এক বন্ধু, ওরা এই কাজটা শুরু করছিল, এখন হিউজ এক্সপোর্ট করে, হ্যাঁ। মানে বিবিএ 4th ব্যাচের মার্কেটিং এর, হ্যাঁ। তো চারকোলটা হচ্ছে এটা, যদি আপনার এটা খুবই মারাত্মক মানে এই ইয়ে প্রোডাক্ট, হ্যাজার্ড প্রোডাক্ট, রেড ক্যাটাগরি, এটা ওই শিপমেন্টের আলাদা মার্ক করে যেতে হবে, এটা নর্মাল শিপে, নর্মাল ইয়েতে যায় না, এটা এটা হ্যান্ডলিং করে আলাদা ইয়ে। চারকোলটা কি, চারকোলটা উনি রাইটলি বলছে, এটা পাটকাঠি, পাটকাঠিটা একটা চুল্লির ভিতরে দিয়ে এটাকে এমন ভাবে পোড়ায় যে এটা অলমোস্ট গুঁড়া গুঁড়া হয়ে যায়, কাঠকয়লার মতো। এগুলো দিয়ে আপনার এই যে আমরা যত ফেস ওয়াশ ইউজ করি, এটার ভিতরে একটা প্রোডাক্ট মেডিসিন তৈরি করে। এছাড়া যত বাজি হয়, আতশবাজি, এবার ওয়ার্ল্ড কাপে দেখলেন যে, বা যে কোনো খেলায় যে প্রচুর পরিমাণে আতশবাজি ফুটায়, এগুলো হচ্ছে এই ভিতরে চারকোল থাকে। তো এটা বাংলাদেশ থেকে যেহেতু পাট হিউজ আমদানি হয়, এইটার কিন্তু খুব ভালো পটেনশিয়াল। একসময় 20 না 30% ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হতো এক্সপোর্ট করতে, বাট এক্সপোর্টের করাটা একটু কস্টলি, কারণ হচ্ছে এটা আপনার ওই যে, যেহেতু একটু মানে হাইলি এক্সপ্লোসিভ, মানে কোনো একটা জায়গায় চারকোল থাকলে যদি আগুন ধরে যায়, এটা খুবই ভয়াবহভাবে কেমিক্যালের মতো অনেকটা রিয়াক্ট করে, এই জন্য এটা স্পেশালি ট্রিট করতে হয়। তো এটা কেন বললাম কথাটা, ওই চারকোলেরটা স্পেসিফিক মার্ক করা থাকবে যে এটা এরকম একটা প্রোডাক্ট, আদারওয়াইজ অন্য কন্টেনারের সাথে মিক্স কন্টেনারে গেলে এটা রিস্কি প্রোডাক্ট হয়ে যায়। এবার আসেন, তাহলে আমরা ইয়ে দেখলাম, এই যে এই অ্যাকচুয়াল ইনভয়েসটা দেখলাম, কমার্শিয়াল ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েসের ভিতরে আমরা এই শিপিং মার্ক দেখলাম, আর কান্ট্রি অফ অরিজিন মানে একটা কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট দেয়। আমি বলেছিলাম যে দেশ এক্সপোর্ট করে ওই দেশের ট্রেড বডি, বাংলাদেশ থেকে ঢাকা থেকে এক্সপোর্ট করলে ঢাকা চেম্বার অথবা বিজিএমইএ এদের কাছ থেকে নিতে হবে, এমসিসিআই এরকম নিতে হবে। যদি চিটাগাং হয় চিটাগাং চেম্বার অফ কমার্স, যদি খুলনা হয় খুলনা চেম্বার অফ কমার্স। তো এইটুকু আপনাদের বলছিলাম। আর এখানে একটা এক্সাম্পল রেখেছি, একটা কমার্শিয়াল ইনভয়েস এরকম হয়, ইনভয়েসের একটা নাম্বার থাকে, ইনভয়েস নাম্বার, ডেটটা মাস্ট, এক্সপোর্টারের নাম,
ইম্পোর্টারের নাম, এখানে এবি ফ্যাশন এক্সাম্পল দিয়েছিলাম, গুড অর প্রোডাক্ট, 20,000 মিটার কটন ফেব্রিক, ভ্যালু হচ্ছে আপনার ভ্যালু হচ্ছে আপনার ইয়ে 50,000, ঠিক আছে। সো এইটা হচ্ছে ইউএসডি। আচ্ছা, প্রোফর্মা ইনভয়েসের সাথে অ্যাকচুয়াল ইনভয়েসের এটা ডিফারেন্স হইতে পারে, এটা নিয়ে আপনারা জানেন, আলাপ করলাম না। আরেকটা, এই যে ডকুমেন্টেশনের প্রথম পড়ালাম কমার্শিয়াল ইনভয়েস, সেকেন্ড হচ্ছে প্রথম পড়ালাম হচ্ছে প্রোফর্মা ইনভয়েস, তারপরে বললাম কমার্শিয়াল ইনভয়েস, এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট হচ্ছে প্যাকিং লিস্ট। কি মনে হয় নাম দেখে বলেন তো, প্যাকিং লিস্ট দেখে কি মনে হয় আপনাদের মাথায়, কোনটা কাজ করে? স্যার, এটা মনে হয় যে মানে কন্টেনারের মধ্যে কি কি প্রোডাক্ট আছে, কোন কোয়ান্টিটিটা আছে, কত রেঞ্জে আছে, কোন কোন ব্যাচে আছে, সবগুলো আর কি ডিটেলস দেয়া মেবি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আপনি ভালো রিসার্চ করেছেন। এখানে হচ্ছে প্রিপেয়ার্ড বাই এক্সপোর্টার, পারপাস হচ্ছে এটা গুডসের প্যাক করে কি কি, যেমন ধরেন এখানে কার্টুনে 1 থেকে 100 হোয়াইট ফ্যাব্রিক আছে, 100 থেকে 200 ব্লু ফ্যাব্রিক, এটা ডিটেল করে দিছে। মানে এক্সাম্পল আর কি, কার্টুন 201 থেকে 300 পর্যন্ত হচ্ছে ব্ল্যাক ফ্যাব্রিক, তারপরে গ্রে ফ্যাব্রিক মিক্স আছে। অলসো ইনক্লুড গ্রস ওয়েট, কত ওয়েট এটার ভিতরে, এটা টোটাল কাপড়টার ওয়েট কত এটা মেনশন করবে, কারণ কাপড় তো মাপা জানার ক্ষেত্রে ওয়েটটাও ইয়ে করে। নেট ওয়েট, ডাইমেনশন, সাইজ, প্যাকেজ টাইপ, এটা কি মাস্টার কার্টুন করছেন, করোগেটেড বোর্ড দিয়েছেন, এগুলো লেখা থাকে। হোয়াইট ইজ নিডেড, কাস্টমস ইন্সপেকশন করে, এটা কাস্টমস দেখতে চায় যে প্যাকিং লিস্টে কি কি আছে। কখনো সন্দেহ হলে প্যাকিং লিস্টের সাথে মিলিয়ে দেখে যে অ্যাকচুয়ালি এই কন্টেনারে কি আছে। তো এই কাস্টমস অথরিটি কিন্তু এই মিলিয়ে দেখার একটা বিষয় কিন্তু কাজ করে। তারপরে ওয়্যার হাউসে যাওয়ার সময় হচ্ছে চেক করে ট্রান্সপোর্টেশন এবং ইন্স্যুরেন্স, এই সব জায়গায় মানে কাস্টমস ওয়্যার হাউসে যখন পৌঁছায় তখনও চেক করে, যে ইনিশিয়ালি সব কার্টুন না দেখলেও মিক্স করে চেক করে যে প্যাকিং লিস্টে কে আছে আর অ্যাকচুয়ালি কে আছে। সো আমরা প্রোফর্মা ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েস, এরপরে পেলাম হচ্ছে প্যাকিং লিস্ট। ফোর্থ হচ্ছে বিল অফ লেডিং। এটা হচ্ছে বিল অফ লেডিংটা হয় হচ্ছে যদি সিতে আপনার প্রোডাক্টটা আসে, আর যদি এটা হয়ে যায় এয়ারে, তখন এটাকে বলে এয়ারওয়ে বিল। তো আমি এয়ারওয়ে বিলটা পরে রেখেছি, আগে হচ্ছে আমরা এই এইটা দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রিপেয়ার্ড বাই, কারা করে বলেন তো, এটা করে কে, এই বিল অফ লেডিংটা তৈরি করে কে, কারা? শিপিং কোম্পানি স্যার। শিপিং কোম্পানি করে, ইয়েস। আচ্ছা, ইস্যুড আফটার লোডিং কার্গো, কার্গো করার পরে করে, ঠিক আছে। ফাংশনটা কি, রিসিপ্ট অফ গুডস, এভিডেন্স অফ কন্ট্যাক্ট, ডকুমেন্ট টাইটেল, মানে মানে মোট কথা হচ্ছে এখানে কেন বিষয়টা, ইম্পোর্টার ইম্পোর্টার বাংলাদেশে আছে, আর চায়নার থেকে হচ্ছে প্রোডাক্ট দিচ্ছে। এই চায়না থেকে দেয়া এবং বাংলাদেশে রিসিভ করার ভিতরে এই যে সমুদ্র পথে, এই যদি এই ইয়েটা না থাকে, বিল অফ লেডিং না থাকে, তাহলে কিভাবে বুঝবে, বিএল না থাকে, যে এটা আসলে কি প্রোডাক্ট না প্রোডাক্ট। প্যাকিং লিস্ট তো আছেই, এর সাথে ডিটেইল জিনিসগুলো থাকে। এবং এটা দেয় হচ্ছে এই যে শিপিং কোম্পানি এটা পুরোপুরি এই লিস্টটা, এই টোটাল বিল অফ লেডিংটা চলে আসে অন্য মাধ্যমে, এই কুরিয়ার বা ইয়ের মাধ্যমে এসে ইম্পোর্টারের ব্যাংকে এই মানে ডকুমেন্টটা চলে আসে, ঠিক আছে। আসার পরে ইম্পোর্টার তখন এইটার ডিউটি পে করে এই 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 বিল অফ লেডিং সহ শিপিং ডকুমেন্টগুলো ছাড়ায় যায় কাস্টমসের কাছে, যে আমি প্রোডাক্টটা যে ইম্পোর্ট করেছি তার ব্যাংকের যে ফাইন্যান্স ছিল, লেটার অফ ক্রেডিট, এলসি পেমেন্টটা হয়ে গেছে, অথবা এলসি পেমেন্টটা ডেফার করছে, অথবা এলসি পেমেন্ট আপনার অন্যভাবে লোকাল লোনে কনভার্ট করছে, এটা যাই হোক, মানে হোয়াট এভার, ব্যাংকের সাথে সেটেলমেন্ট হয়ে গেছে। সেটেলমেন্ট হওয়ার পরে এই ডকুমেন্টটা নিয়ে যাবে হচ্ছে কাস্টমস অথরিটি। কাস্টমস অথরিটি এটা ডিউটি অ্যাসেস করা থাকে, সেটার উপরে আপনি যদি এগ্রি করেন, আর ডিসএগ্রি করলে তো দুজনের ভিতরে মতামতের পার্থক্য হবে, কথাবার্তা বলবে, সে বলবে যে এটা এইচএস কোডে পড়ে, আপনি বলবেন আর একটা এইচএস কোডে, তখন আবার এটা নিয়ে তর্ক বিতর্ক হবে। সো নর্মালি এই ডকুমেন্ট নিয়েই হয়, এবং সেই ক্ষেত্রে এখন অ্যাডভান্স রুলিং নামে একটা টার্ম আছে, অর্থাৎ এই যে কাস্টমস অথরিটির সাথে আপনার প্রায় গন্ডগোল লাগতে পারে। সে হয়তো মোবাইল ফোনকে ক্যামেরার এইচএস করে নিয়ে যেতে পারে, কারণ মোবাইল ফোনের ভিতরে ক্যামেরার একটা বড় এলিমেন্ট আছে। আবার আহ, মানে তর্কের খাতিরে বলি যে আপনার ইয়ে আছে, আপনার এই
ক্যালকুলেটর, ক্যালকুলেটরের ভিতরে অনেক ক্যালকুলেটরে সোলার প্যানেল লাগানো থাকে, মানে ব্যাটারি ছাড়াও যদি আপনি আলোতে থাকেন তাহলে এটা ইউজ করতে পারে। এখন কেউ যদি ব্যাটারির এইচএস কোড যা, সে যদি এটা সোলারের এইচএস কোড দেয় তাহলে হয়তো ডিউটি কম আসতে পারে। তো এই সব কারণেই হচ্ছে ইম্পোর্টার আর এক্সপোর্টার যে যেগুলো মেনশন করে, ওইটা কাস্টমস অথরিটি এইচএস কোড, যেটা ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যে এইচএস কোড তৈরি করছে, সেই এইচএস কোডে কিন্তু আপনার সব সময় একই থাকে না, অনেক সময় আর্গুমেন্ট করতে হয়। তো এইটার ক্ষেত্রে একটা কাস্টমস অ্যাক্ট 2023-তে একটা রুল আসছে যে এই প্রোডাক্টের যেটা আপনি আনবেন, আনার পরে কাস্টমস অথরিটি কি বলছে, এই গন্ডগোল আগে না করে অ্যাডভান্স রুলিং নেওয়া যায়, মানে আগের থেকে আমি জানাই নিলাম যে এই এই জিনিস স্যাম্পল দিব, তারা বলে দিবে যে এই এসএস কোডে পড়বে এবং এত পার্সেন্ট ডিউটি, এটাকে অ্যাডভান্স রুলিং বলে। তো এনিওয়ে, তা আমরা দেখলাম হচ্ছে যে শিপিং লাইন এটা দেয় এবং এটা ফাংশন, রিসিপ্ট অফ গুডস, এভিডেন্স অফ কন্ট্রাক্ট, ডকুমেন্ট অফ টাইটেল, এই মানে কন্টেইন করে শিপারকে, কনসাইনিকে সব লেখা থাকে। নোটিফাই দ্য পার্টি, পোর্ট অফ লোডিং কোন পোর্টে হয়েছে, পোর্ট অফ ডিসচার্জ কোন পোর্টে লোডিং হয়েছে, কোন পোর্টে ডিসচার্জ হয়েছে, কন্টেইনার নাম্বার, সিল নাম্বার, ফ্রেইটের নাম্বার থাকে। তো এখানে এই এই যেমন এখানে এক্সাম্পল লাগে, শিপার হচ্ছে শিপার কোম্পানির নাম হচ্ছে এখানে সাংহাই টেক্সটাইল লিমিটেড। কনসাইনি মানে এখানে কনসাইনি কথাটা অর্থ দুইটা টার্ম আছে, একটা হচ্ছে কনসাইনর, যিনি পাঠায় ওনাকে কনসাইনার বলে, অথবা শিপার। আর যার কাছে পাঠানো হচ্ছে ওনার নাম কনসাইনি। তো কনসাইনি মানে হচ্ছে যেটা কাস্টমার। পোর্ট কোনটা? পোর্ট অফ হচ্ছে আপনার এই পোর্ট অফ পোর্ট অফ লোডিং হচ্ছে সাংহাই পোর্ট, আর পোর্ট অফ ডিসচার্জ বা ডেস্টিনেশন হচ্ছে চট্টগ্রাম পোর্ট। হ্যাঁ, তো এইটা আমরা বুঝলাম যে এইগুলো থাকে। কন্টেইনার নাম্বার এটা থাকলো, এখানে একটা নাম্বার আসে। ওয়েট হচ্ছে মোট 18,500 সাড়ে 18,000 কেজি। আচ্ছা, এখানে লেখা থাকে ভেরি ইম্পর্টেন্ট উইদাউট অরিজিনাল, এটা মানে এটা ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটা এটা ছাড়া আসলে হয় না ইম্পোর্ট এক্সপোর্টে। উইদাউট অরিজিনাল বিল অফ লেডিং ইম্পোর্টার ইউজুয়ালি ক্যান নট অবটেইন ডেলিভারি, মানে এইটা ছাড়া সে ডেলিভারি নিতে পারে না, তার মানে এটা ছাড়া হচ্ছে ডেলিভারি নিতে পারে না। সোফার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত, যে আমরা 1 নম্বরে যে প্রফর্মা ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েস করলাম, তারপরে যে প্যাকিং লিস্ট করলাম, তারপরে আমরা দেখলাম হচ্ছে বিল অফ লিডিং, বিএল। এটা কোনো কোশ্চেন আছে? কোশ্চেন যদি না থাকে এরপরে আমরা দেখি প্লেনে আনলে, এয়ারোপ্লেনে আনলে কি হয়। তখন হচ্ছে ইউজড অনলি এই এয়ারওয়ে বিল ইজ এ অল্টারনেটিভ, এটা হচ্ছে ইয়ের অল্টারনেটিভ, আপনার বিল অফ লিডিং এর অল্টারনেটিভ, একই জিনিস ভিন্ন নাম। এটা হচ্ছে যখন এয়ারে আসে তখন এটাকে বলে এয়ারওয়ে বিল। ইউজ অনলি এয়ার শিপমেন্ট ইউজড বাই, কারা করে? এটা করা হচ্ছে এয়ারলাইন্স। এয়ারলাইন্স যেমন ধরেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, হ্যাঁ, বা হচ্ছে ইউএস বাংলা, হ্যাঁ, ইউএস ইউএস বাংলা এয়ারলাইন্স। তো এই 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 হচ্ছে আপনার ইয়ে করে, এভাবে হচ্ছে ইস্যুর করে, ঠিক আছে। তারপরে আপনার ডিফারেন্স হচ্ছে, আনলাইক বিল অফ লিডিং, এয়ারওয়ে বিল ইজ নট ডকুমেন্ট অফ ডকুমেন্ট অফ টাইটেল, গুডস আর রিলিজ উইদাউট সারেন্ডারিং অরিজিনাল মানে এয়ারওয়ে বিল আফটার আইডেন্টিফিকেশন। এখানে একটা বিষয় হচ্ছে আপনাদের বলি, মানে সহজ কথা বুঝাই দিই। এই যে আমি একটু আগে আপনাকে বললাম যে কমার্শিয়াল ইনভয়েস, প্রোফর্মা ইনভয়েস তো আগেই থাকে, পিআই থাকে, তারপরে যে কমার্শিয়াল ইনভয়েস হয়, তারপরে ইন্স্যুরেন্সের ডকুমেন্ট থাকে, তারপরে হচ্ছে প্যাকিং লিস্ট থাকে, তারপরে এই বিল অফ লেডিং অথবা এয়ারওয়ে বিল, এই সমস্ত ডকুমেন্টগুলোকে বলে হচ্ছে মূল ডকুমেন্ট, হ্যাঁ, মেইন ডকুমেন্ট। অনেক সময় এই এটা আসতে দেরি হলে, সব যদি অথেন্টিক থাকে, কপি ডকুমেন্ট হচ্ছে ব্যাংক সার্টিফাই করে দেয়, হয়তো মেইন ডকুমেন্ট আসতে দেরি হচ্ছে, এক্সপোর্টারের ব্যাংক ইম্পোর্টার ব্যাংকে ইমেল করে দিয়েছে, সো কপি ডকুমেন্ট থেকে অনেক সময় করা যায়। তো সেটাই এখানে বলা হয়েছে যে এয়ারওয়ে বিল যেহেতু এই শিপমেন্টটা অনেক কুইক আসে, অতএব এই ক্ষেত্রে আসলে আপনার বিল অফ লিডিং এর মতো অত সময় লাগে না, এয়ারওয়ে বিল খুব কুইকলি আসে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে ডিফারেন্স, বাট একই, মানে অলমোস্ট একই জিনিস। এক্সাম্পল হচ্ছে এখানে এয়ারলাইন এমিরেটস স্কাই কার্গো, এয়ারলাইনের নাম হচ্ছে এমিরেটস,
ফ্লাইট নাম্বার হচ্ছে ইকে 586। এয়ারপোর্ট কোন জায়গাতে ছেড়েছে? সাংহাই এয়ারপোর্ট। ডেস্টিনেশন হচ্ছে ঢাকা শাহজালাল এয়ারপোর্ট। ওকে। ওয়েট আগের মতোই সেম, এখানে তেমন কিছু নেই, 850 কেজি। কত পিস? হচ্ছে পিস এখানে বলা আছে 25 পিস। সো এটা বোঝা গেল এয়ারওয়ে বিলের সাথে যে তেমন কোনো ডিফারেন্স নাই এখানে, যা এক্সাম্পল যেভাবে এটার সাথে বিল অফ লিডিং এর অলমোস্ট কাছাকাছি, খুব একটা ডিফারেন্স নেই, খেয়াল করেন। ওখানে কন্টেইনার নাম্বার থাকে, এখানে থাকে হচ্ছে আপনার এই যে ফ্লাইট নাম্বার থাকে, ঠিক আছে, এটুকু। ইজ ইট ওকে? জি আচ্ছা, স্যার। ঠিক আছে। এরপর নাম্বার 6, 6 নম্বর স্টেপ, আমি পুরোগুলো স্টেপ দেখাচ্ছি কতগুলো ডকুমেন্ট আমাদের লাগবে। পরেরটার নাম হচ্ছে বিল অফ এন্ট্রি। এই বিল অফ এন্ট্রি হচ্ছে ইম্পোর্টার করে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখে আসছি যে ডকুমেন্টগুলো এক্সপোর্টার, এই পর্যন্ত যা আছে এক্সপোর্টার অথবা এক্সপোর্টার যে কার্গো বিল বা এই বিল অফ লেডিং, এগুলো কিন্তু এক্সপোর্টারের ওইখান থেকেই ডকুমেন্টগুলো ক্রিয়েট হয়। আর বাংলাদেশের আসার পরে বিল অফ এন্ট্রি থাকে, এটা হচ্ছে প্রিপেয়ার্ড বাই এক্সপোর্টার অর কাস্টমস। মানে আপনার পক্ষে আপনি সরাসরি ইম্পোর্টার করতে পারে, ইম্পোর্টার এটা করে থাকে, অথবা ইম্পোর্টারের পক্ষে আরেকটা করে, সেটার নাম হচ্ছে অথরাইজ, যে আপনার সিএনএফ এজেন্ট বলে। এই সিএনএফ এজেন্ট কিন্তু সবাই হতে পারে না, একটা এখানে যোগ্য লোক লাগে, এটা একটা প্রফেশনাল ডিগ্রি মতো আছে সিএনএফ এজেন্ট, এবং তাদের গভর্নমেন্ট লাইসেন্স নিয়ে আপনার হয়ে সেই এই কাজগুলো করে, প্রোডাক্ট ছাড়ানো। কোথায় এটা এই বিল অফ এন্ট্রি সাবমিট করতে হয়? বাংলাদেশ কাস্টমসের যে এনবিআর এর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর এর হচ্ছে আপনার কাস্টমস থাকে, সেখানে সাবমিট করতে হয়। পারপাসটা কি? পারপাস হচ্ছে আপনার কাস্টমস ক্লিয়ারেন্স। এটা কাস্টমস ক্লিয়ারেন্স জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডিউটি অ্যাসেসমেন্ট হয়। হুম। এটা ডিউটি অ্যাসেসমেন্ট হয়, ভ্যাট অ্যাসেসমেন্ট হয়, এবং রিলিজ অফ গুডস হয়, ঠিক আছে। এই কয়েকটা মানে কাস্টমস অথরিটি এগুলো দেখেই মূলত হচ্ছে আপনার অ্যাসেসমেন্টটা করে। তো এখানে কি কি থাকে? থাকতে হয় কি, বিল অফ এন্ট্রিতে কি কি থাকে? একই জিনিস ডাবল, এইচএস কোড এক্সপোর্টার দিছে, আপনিও দিবেন, ইনভয়েস ভ্যালু, ডিউটি কতটুকু হবে আপনি একটা অ্যাসেস করে দিবেন বিল অফ এন্ট্রিতে, ভ্যাট, এআইটি, এটি। আপনাদের এটা একটা ছোট্ট একটা অঙ্ক আমাদের এই সেকেন্ড মিড টার্মে থাকবে, খুবই ছোট একটা। ডিউটি ডলারে কত, তার সাথে ভ্যাট কত পার্সেন্ট হয়, এআইটি, এটি, মানে মানে আপনার কান্ট্রির পোর্ট কত, এলসি নাম্বার থাকে, এইগুলো এখানে মেনশন করা থাকে, ঠিক আছে। ডিউটির ভিতরে কি কি থাকে? ডিউটির ভিতরে মূলত ভ্যাট ছাড়া কাস্টমস ডিউটি আর একটা থাকে হচ্ছে রেগুলেটেড ডিউটি, আরডি, রেগুলেটেড ডিউটি, ঠিক আছে, আরডি বলে। ভ্যাট, এআইটি, এটি। তা আর কি থাকে? কান্ট্রির পোর্ট কোনটা, কোথায় আসতেছে, এলসি নাম্বার, বিএল নাম্বার। বিএল মানে বিল অফ লেডিং, আর বিল অফ এন্ট্রি হচ্ছে, বিএল অফ লেডিং তৈরি করে হচ্ছে শিপিং কোম্পানি, আর এয়ারওয়ে বিল করে হচ্ছে, যদি এয়ারে আনেন তাহলে এয়ারওয়েজ কোম্পানি। কিন্তু এই বিল অফ এন্ট্রি আমাদের করতে হয়, এটা ইম্পোর্টার অথবা তার পক্ষ হয়ে কাস্টমসের যে সিএনএফ এজেন্ট থাকে সে করবে। কন্টেন্ট তো আমি অলরেডি বলে দিয়েছি, এইচএস কোড থেকে শুরু করে বিল অফ লেডিং পর্যন্ত থাকতে হয়। এক্সাম্পল হচ্ছে ইম্পোর্টারের নাম যে করতেছে, আমি ইম্পোর্টার এবিসি অ্যান্ড কোম্পানি, এইচএস কোড যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট এইচএস কোড আমরা জানি যে এটা মিনিমাম 6 ডিজিট হয়, এটা বেশি হইতে পারে। আর ইম্পোর্টের হচ্ছে টোটাল ভ্যালু হচ্ছে 50,000 ইউএসডি। এর ইম্পোর্ট ডিউটি, মানে ইম্পোর্ট ডিউটি বললে একবারে যদি বলেন তাহলে ইম্পোর্ট ডিউটি মানে এটা আসলে কাস্টমস ডিউটি, হ্যাঁ, কাস্টমস। ইম্পোর্ট ডিউটি কাস্টমস, নাই, আরডি নাই এখানে, কাস্টমস ডিউটি। সঙ্গে ভ্যাট আছে 15%, ভ্যাটের নর্মাল রেটই 15%। এআইটি সাধারণত 5% থাকে, এখানে এটি নাই, ধরলাম এটি নাই, যেহেতু এটি হচ্ছে অ্যাডভান্স স্টেট ভ্যাট, ওইটা নাই যেহেতু র মেটেরিয়াল আমরা আইআরসি ক্ষেত্রে দেখেছিলাম যে ফিনিশ গুড আনলে কমার্শিয়াল ইনভয়েস, কমার্শিয়াল আইআরসি, আর হচ্ছে আপনার র মেটেরিয়াল আনলে বলে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি। তো ইন্ডাস্ট্রিয়াল আইআরসির আন্ডারে যদি র মেটেরিয়াল আনেন,
এখানে ফেব্রিক আনছেন, ফেব্রিক তো ফিনিশ গুঁড়ো আকারে বিক্রি করা যাবে না, ফেব্রিক থেকে জামা বানাইতে হবে। সো এইটার কারণে ফেব্রিকের উপরে হয়তো এখানে এক্সাম্পল আকারে আমরা যেটা রেখেছি, সেখানে আমরা এটাতে এটি রাখিনি, অ্যাডভান্স ট্রেড ভ্যাট। এর বাইরে কি হতে পারে, এই যে বললাম এটি, এটি মানে হচ্ছে অ্যাডভান্স, আগেও ডকুমেন্ট দেওয়া আছে আপনাদের, অ্যাডভান্স ট্রেড ভ্যাট। আর ভ্যাট তো আছেই, আর এআইটি মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, ঠিক আছে। আর এটা তো জানেন যে কোন পোর্টে আসবে, এটা তো কোনো ইস্যু না, আপনি জানেন এলসি নাম্বার, তো একটা এলসি নাম্বার পড়ে যাবে, একটা এলসি দিয়ে একটা নাম্বার পড়ে যাবে। বিল অফ বিল অফ লিডিং নাম্বারও, এয়ারওয়ে বিল অথবা বিল অফ লিডিং নাম্বারও এখানে পড়ে যাবে। সো এটা যেভাবে দেয় এটা দিয়ে দিবে। সো ফ্লোচার্টটা কি আবার যদি বলি, এক্সপোর্টার প্রোফার্মা ইনভয়েস পাঠাবে, তারপর ইম্পোর্টার এলসি ওপেন করবে, গুডস প্রডিউস করবে এক্সপোর্টার, এটা শিপমেন্ট করার সময় পরে হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস দিবে, প্যাকিং লিস্ট দিবে, বিল অফ লেডিং দিবে, শিপমেন্টের ডিটেল পাঠাবে, গুডস অ্যারাইভ করবে, কাস্টমার মানে ইম্পোর্টার অথবা তার পক্ষে সিএনএফ এজেন্ট বিল অফ এন্ট্রি দিবে, কাস্টমসে ডিউটি দিয়ে কাস্টমস ক্লিয়ারেন্স হবে, তারপরে ডেলিভারি হবে আপনার জায়গায়। পুরো প্রসেসটা ইজি, বোঝা গেল? জি স্যার। আমি আরো কয়েকটা এক্সাম্পল এখানে দিয়েছি। আচ্ছা আপনাদের ইয়ে মিতুল, আপনাদের নেক্সট ইয়ে কবে হতে পারে, মানে সেকেন্ড মিডটা কবে হতে পারে? স্যার 1 মাসের মতো লাগতে পারে, স্যার অ্যাকচুয়াল ডেটটা সেপ্টেম্বরের স্যার 6 তারিখ মেবি হতো। আচ্ছা, একাডেমিক ক্যালেন্ডার। ও আচ্ছা, তা আপনি একটু পারলে দেখেন, তাহলে আমি সেভাবে কতটুকু পড়াবো, কারণ আজকের ক্লাসটা হচ্ছে সেকেন্ড মিডের প্রথম ক্লাস, হ্যাঁ। এরপরে সেকেন্ড মিডের আগে যে সিলেবাসটা এটা ডিসকাস করব, তারপর তো আমাদের ইয়ে থাকবে, ওই যে ফাইনালের জন্য রেস্ট পার্ট থাকবে। তো সেইভাবে আমরা কতটা নিতে পারি, তাহলে সেই অর্থে কিন্তু সেপ্টেম্বরে যদি হয়, তাহলে আমরা হয়তো মানে একদিনে 2টা করে ক্লাস হলে আমরা হচ্ছে 1 মাসে 8টা ক্লাস পাবো, 8টা ক্লাসের কন্টেন্ট নিয়ে অক্টোবরে হ্যাঁ, কত তারিখ? স্যার, অক্টোবরের 6 তারিখ স্যার। ও, তার মানে হচ্ছে ভালো সময় আছে আপনার, ওই পুরা ইয়ে মাস আছে, এটাকে বলে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর 2 মাস আছে, তো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা তাহলে মোটামুটি ভালো সময় পাবো। আচ্ছা, গত ক্লাসে যেটা শুরু করে পরে পড়াতে পারি নেই, যেটা পড়ালাম এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আর আর একটা টপিকস এখন ডিসকাস করব, যেটা অলরেডি ডিসকাস করেছি, ওটার ইয়েটা ম্যাটেরিয়ালটা দিয়ে দিচ্ছি, ক্লাস ম্যাটেরিয়াল আপনাদের ক্যাপ্টেনকে, সে আপনাকে দিয়ে দিবে। এই ডিসকাশনটা আমি ওই দিন করতে যেও করতে পারিনি, যেহেতু মিডের আগের ক্লাসে আমরা বেশি ডিসকাস করতে চাইনি, যেটা হচ্ছে যে আপনাদের লোড না পড়ে। এখন মিডের পরে এইটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইউসিপি 600, হ্যাঁ, এলসির ক্ষেত্রে এটা। সো আগের যে আমরা একটু আগে আপনার এই আহ, আমাদের ইম্পোর্টার এবং স্যার এক্সপোর্টারের, জি বলেন। স্যার কারেকশন ছিল সেকেন্ড স্যার। মিডটার্ম সেপ্টেম্বরের 6 তারিখ, স্যার সেপ্টেম্বরের 6 তারিখ। ওকে, তাহলে তাহলে আমি আগের কথা অনুযায়ী 8টা ক্লাস পাবো, তো আমরা এই প্রথম যে ক্লাসের মিডের সেকেন্ড মিডের প্রথম কন্টেন্টটা আমি ওই যে আলাপ করলাম, সেটা হচ্ছে ওই যে শিপিং ডকুমেন্ট থেকে শুরু করে আপনার কমার্শিয়াল ওই প্রোফার্মা ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েস, তারপরে প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং, তারপরে হচ্ছে আহ, অথবা এয়ারওয়েজ বিল, তারপর হচ্ছে বিল অফ এন্ট্রি, কাস্টমস ক্লিয়ারেন্স কিরকম হয়, এবং সেই জিনিসটা হচ্ছে প্রথম ক্লাস। ঠিক আছে, তাহলে আমার অসুবিধা নেই, হ্যাঁ। সেকেন্ড ইম্পর্টেন্ট কন্টেন্ট হচ্ছে ইউসিপি 600, ইউনিফর্ম কাস্টমস প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট। আচ্ছা বলেন তো, আমি বলছিলাম ডকুমেন্টারি ক্রেডিটের অল্টারনেটিভ কোনটা বলেছিলাম, বলেন তো, এলসি কে কি বলা হয়? এটারই একটা এলসির আর একটা অল্টারনেটিভ নাম হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট, এলসি, স্যার ঠিক আছে। এলসি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে আইসিসি, আইসিসি মানে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের পাবলিকেশন নাম্বার 600, এই জন্য ইউসিপি বলে। এটা 600 নম্বর ডকুমেন্ট।
এই 600 নম্বর ডকুমেন্টের কারণে এটার নাম হচ্ছে ইউসিপি 600। তাহলে UCP 600, Uniform Customs Practice for Documentary Credit, is a globally recognized set of rules developed by International Chamber of Commerce (ICC) to govern the operation of documentary credit, letter of credit, in international trade. It was adopted in 2007. এটা প্রথম অ্যাডাপ্ট করা হয় 2007-এ। তারপরে হচ্ছে it has been effective from 1st of July 2007. The current version contains 39 article। 39 এটার মোট হচ্ছে আর্টিকেল আছে, ক্লজ আছে হচ্ছে 39টা। রিপ্লেসিং দ্য প্রিভিয়াস ইউসিপি, আগের নাম ছিল ইউসিপি 500, তখন এটা পাবলিকেশন নাম্বার ছিল 500। এটাকে যখন আরো মডার্ন করছে সেটা 2007 সাল থেকে এখন পর্যন্ত চলছে, যেখানে 39টা আর্টিকেল আছে এবং হচ্ছে এটার নাম হচ্ছে ইউসিপি 600। আগেরটা খুব জানার দরকার নেই, বাট আপনারা বুঝলেন যে এটাকে রিপ্লেস করেছে হচ্ছে আগের আইনটাকে, আগের ডকুমেন্টটাকে, সেটা হচ্ছে ইউসিপি 500। আনলাইক এ ন্যাশনাল ল, মানে ন্যাশনাল ল লাইক ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, ভ্যাট অ্যাক্ট 2012, কোম্পানিজ অ্যাক্ট 1994, এই ধরনের লোকাল ল না। এটা কি বলছে, আনলাইক এ ন্যাশনাল ল, ইউসিপি 600 ইজ কন্ট্রাকচুয়াল সেট অফ রুলস। এটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য না। ইম্পোর্ট এক্সপোর্ট করলে এবং ডকুমেন্টারি ক্রেডিট অর্থাৎ এলসির মাধ্যমে যদি এক্সপোর্ট ইম্পোর্ট করতে চায় তখন এটা অ্যাপ্লিকেবল হবে। ভ্যাট ট্যাক্স যেমন সবার জন্য ইকুয়াল সেরকম না। সো দিস ইজ অলসো ল, দিস ইজ অলসো অ্যান অ্যাক্ট, বাট দিস ইজ বেসিকলি এরিয়াটা ছোট, অনলি এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে প্রযোজ্য এবং সেক্ষেত্রে যদি ডকুমেন্টারি ক্রেডিট হয় অর্থাৎ এলসির মাধ্যমে হয়। It becomes legally binding only when the letter of credit expressly state that subject to UCP 600। এখন এলসিতে হাজার হাজার ক্লজ লিখতে পারে, অনেক কিছু লিখতে পারে, কিন্তু বলে দিল যে আমি এই ক্লজগুলো আলাদা লিখবো না, এখানে 39টা আর্টিকেলে যা যা বলা আছে সেই আর্টিকেলগুলো আমাদের বোথ পার্টির জন্য এটা প্রযোজ্য হবে, বোথ এক্সপোর্টার এবং ইম্পোর্টার। তাহলে কিন্তু আপনার এই যে লেটার অফ ক্রেডিটের লেখার ভিতরে অনেক জায়গায় সংক্ষিপ্ত হয়ে যাবে এবং স্পেসিফিক হবে। ওয়ান্স ইনকর্পোরেটেড ইনটু দ্য ক্রেডিট, অল পার্টিস ইনক্লুডিং দ্য অ্যাপ্লিকেন্ট, বলুন তো অ্যাপ্লিকেন্ট কোনটা, কে অ্যাপ্লিকেন্ট, কে? স্যার ইম্পোর্টার। 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 আর অ্যাপ্লিকেন্টস ব্যাংক হচ্ছে ইম্পোর্টার ব্যাংক, তারপরে বেনিফিশিয়ারি, ইস্যুইং ব্যাংক, কনফার্মিং ব্যাংক অ্যান্ড নমিনেটেড ব্যাংক। আগের দিন যেটা পড়েছিলাম যতগুলো ব্যাংক হতে পারে, সবগুলো ব্যাংক যে একসাথে হবে তাও না, এইটা মাস্ট কমপ্লাই দ্য প্রভিশন। এটা যদি একবার আপনি এলসিতে টার্মে লেখেন, সাধারণত আমরা লিখি মোস্ট অফ দ্য কেসে যে এটা হচ্ছে ইউসিপি 600 প্রযোজ্য হবে, তখন এই টোটাল এলসি প্রসেসের ভিতরে প্রোডাক্টের প্রোফর্মা ইনভয়েস পাঠানোর থেকে শুরু করে ডিউটি পে করে নেওয়া পর্যন্ত যতগুলো পার্টি ইনভলভ, বোথ এক্সপোর্টার আর ইম্পোর্টার, তাদের যত ব্যাংক আছে, অ্যাপ্লিকেন্ট ব্যাংক, বেনিফিশিয়ারি ব্যাংক, ইস্যুইং ব্যাংক, কনফার্মিং ব্যাংক, কোনো কোনো ক্ষেত্রে নমিনেটেড ব্যাংক থাকতে পারে, অল দ্য ব্যাংকস দে আর বাউন্ড টু ফলো দ্য ইউসিপি 600। তাহলে অবজেক্টিভ অফ ইউসিপি 600 কি? Objective of UCP 600 is basically the primary objective of UCP 600 are standardize the LC letter of credit practice across the different countries। এক এক দেশে এক এক ভাবে যেন এলসি না করে, প্রত্যেক দেশের জন্য একইভাবে করে, এটাকে ইউনিফর্মিটি আনার জন্য এরকম একটা ইউনিফাইড ডকুমেন্ট তৈরি করেছে আইসিসি, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। রিডিউস মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডিসপিউট ইন ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেডের ভিতরে যদি কোনো রকম ডিসপিউট তৈরি হয় এবং মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, এইটাকে এই যে আরবিট্রেশন টাইপ, মানে একটা আরবিট্রেশনে যেতে না হয়, জিনিসগুলো যেন ক্লিয়ার স্বচ্ছ থাকে, এই জন্য ইউসিপি 600। স্টাবলিশ ইউনিফর্ম রেসপন্সিবিলিটি ফর ব্যাংকস ইনভলভ ইন দ্য এলসি ট্রানজেকশন। তার মানে সবগুলো ব্যাংকের জন্য হবে। আচ্ছা, এস্টাবলিশ ইউনিফর্ম আচ্ছা, প্রমোট কনসিস্টেন্সি ইন দ্য এক্সামিনেশন অফ দ্য ট্রেড ডকুমেন্টস। আপনি যখন কাস্টমস অথরিটি এটা চেক করবে বা আরো যদি কোনো অথরিটি চেক করে, তাহলে এই ডকুমেন্টগুলোর ভিতরে প্রিপারেশন এবং এটার ক্লজগুলো একটা ইউনিফর্মিটি থাকবে। এই ইউসিপি 600 এর কারণে এটা সম্ভব হয়েছে, আদারওয়াইজ এক একজন এক একভাবে লিখতে পারতো। কি প্রিন্সিপাল, কি 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 প্রিন্সিপাল আছে আপনার ইউসিপি 600-এ? যদি বলি ইউসিপি 600-এ প্রথম যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আছে, মানে
মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স প্রিন্সিপাল কি, এ লেটার অফ ক্রেডিট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আন্ডারলাইং সেলস কন্ট্রাক্ট। তার মানে সেলস কন্ট্রাক্ট বায়ার সেলার কি করছে সেইটা মুখ্য না, মুখ্য হচ্ছে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী আপনার লেটার অফ ক্রেডিটের কিরকম হবে। Banks are concerned only with whether the documentary condition of credit have been met and not responsible for the dispute relating to the goods or commercial contract। তো এই কমার্শিয়াল কন্ট্রাক্টের ভিতরে বায়ার সেলারের ভিতরের জন্য কনফিউশন না হয়, এটাকে মিটিগেট করার জন্য, এটাকে আগের থেকেই ইউনিফর্ম করবার জন্য এই ইন্ডিপেন্ডেন্স প্রিন্সিপাল, এটা একটা প্রিন্সিপাল ইউসিপি 600। Documents not good. One of the most fundamental principle of under UCP 600 is banks deal with the document, not with the good service or performance। এখানে এটা বলতে কি বুঝেছে দেখি আপনারা বলতে পারেন কিনা, what do you mean by it? স্যার গুডস যদি কোনো কারণে affected হয় বা অন্য অন্য কোনো ক্ষতি হয় সেটা তো ব্যাংকের দায়ভার না স্যার। মানে ইনফ্যাক্ট ব্যাংক কিন্তু ফিজিক্যাল গুড যে দেখে না, ব্যাংক কখনো এয়ারপোর্ট এই আপনার চিটাগাং পোর্টে যে দেখে না প্রোডাক্ট আসলো কি আসলো না, ব্যাংক মূলত হচ্ছে এই ডকুমেন্টগুলো যদি ভুল ভ্রান্তি থাকে এইগুলো দেখে, এবং এটাই তার জন্য ইম্পর্টেন্ট। ফিজিক্যাল প্রোডাক্ট দেখার জন্য বাংলাদেশের কাস্টমস অথরিটি, এবং কাস্টমস অথরিটির সঙ্গে অনেকগুলো অথরিটি আছে। অস্ত্র আনা যাবে না, এটা আনা যাবে না, অবৈধ প্রোডাক্ট আনা যাবে না, আপনার চারকল দেওয়ার সময় অন্য কমন কন্টেনারে দেওয়া যাবে না, এগুলো সব কাস্টমস এবং দেশের ইম্পোর্ট এক্সপোর্ট অথরিটি দেখবে। ব্যাংক ডিলিং করবে অলরেডি ইউসিপি 600, তারা গুড নিয়ে সরাসরি দেখবে না, তারা দেখবে ডকুমেন্টারি এভিডেন্স গুলো ঠিক আছে কিনা। তো বলছে ব্যাংক ডিলস উইথ ডকুমেন্ট, নট উইথ গুডস অর সার্ভিস অর পারফরমেন্স। ইভেন ইফ দ্য গুড আর ডিফেক্টিভ, ব্যাংক মাস্ট অনার দ্য এলসি। যদি এমন হয় আপনি যদি মানে প্রোডাক্টটা কেউ, যেমন আমি একটা এক্সাম্পল দিই, ক্যাডবেরি ইন্ডিয়া থেকে, আমি যখন কল্লোল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর, ক্যাডবেরি ইন্ডিয়া থেকে টেট্টাপোল বেনাপোল পোর্ট দিয়ে চকলেট ঢুকিয়ে দিয়েছে, এটা শর্ট ডেটেড ছিল, মানে ইচ্ছা করে বাংলাদেশের সাথে দুষ্টমিটা করছে। কি করছে, 2 দিন বা 3 দিনের শেলফ লাইফ আছে এরকম কিছু প্রোডাক্ট ঢুকাই দিচ্ছে। এখন আপনি ব্যাংকে আপনি ডিসক্রিপেন্সি ক্লজ দেওয়া যায়, মানে এলসিতে আপনি আপাতত একটা এম্বার্গো দিতে পারেন, কিন্তু এটা দিয়েও টিকে না, মানে এলসি অনার করতেই হয়। তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা যে এলসি টাকা চলে গেছে, এই প্রোডাক্ট নিয়ে এখনো মামলা চলতেছে, ফাইনালি বোধহয় টাকাটা পেয়েছে। সো তার মানে এলসি হচ্ছে টাকা পাওয়া নিয়ে কোশ্চেন, এখানে অন্য অন্য জিনিসগুলো কিন্তু এলসির সাথে সম্পৃক্ত না। তো বলছে ইভেন দ্য গুডস আর ডিফেক্টিভ, ব্যাংক মাস্ট অনার দ্য ক্রেডিট ইফ দ্য প্রেজেন্টেড ডকুমেন্টারি স্ট্রিক্টলি কমপ্লাই উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট অনুযায়ী যে যে ডকুমেন্ট পাওয়ার কথা, সব ডকুমেন্ট যদি সব ঠিক থাকে, প্রোডাক্টের কোয়ালিটিগত কোনো যদি ডিফেক্ট থাকে সেটার জন্য এটা আটকানো যাবে না। স্ট্রিক্ট কমপ্লায়েন্সটা কি, documents presented by the beneficiary must comply with the terms and condition of the letter of credit। any discrepancy, যে বললাম discrepancy clause দেয়া যায়, any discrepancy such as incorrect dates, inconsistent description or missing document may entitle the issuing bank to refuse the payment। তার মানে যে হচ্ছে অ্যাপ্লিকেন্টের ব্যাংকে যে আপনার এলসি ইস্যু করছে, সেই এলসিটার প্রোডাক্ট চলে আসছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু যদি দেখা যায় যে এলসি ডকুমেন্টের ভিতরে ইনকারেক্ট ডেট, ইনকনসিস্টেন্ট ডেসক্রিপশন বা মিসিং ডকুমেন্ট যদি থাকে, তাহলে মানে ওই যে একটু আগে যে বললাম যে শিপিং কি কি থাকে আপনার হচ্ছে প্রোফার্মা ইনভয়েস, পরবর্তীকালে কমার্শিয়াল ইনভয়েস, আপনার শিপিং ডকুমেন্ট, তারপর হচ্ছে প্যাকিং লিস্ট, তারপর হচ্ছে বিল অফ লেডিং, যদি এয়ারওয়েজ হয় এয়ারওয়েজ বিল, এইগুলো যদি কোনো ডকুমেন্টে মিসম্যাচ থাকে, তাহলে এটা কিন্তু এলসি পেমেন্ট আটকায় যেতে পারে। আইসিসি গাইডেন্স contains to reinforce the প্রিন্সিপাল অফ স্ট্রিক্ট কমপ্লায়েন্স। তার মানে ওই ডকুমেন্ট যেটা আছে, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স খুব স্ট্রিক্টলি দেখতে বলছে। এরপর বলছে টাইম ফর ডকুমেন্ট এক্সামিনেশন। এখন এই ডকুমেন্টগুলো ঠিক আছে কি নাই, আনলিমিটেড টাইম হচ্ছে ব্যাংক ফেলে রাখতে পারবে না। আন্ডার ইউসিপি 600, ব্যাংকস হ্যাভ এ ম্যাক্সিমাম 5
ব্যাংকিং ডেজ, মানে ব্যাংকিং ডে মানে ওয়ার্কিং ডে আর কি, ব্যাংকিং ওয়ার্কিং ডে, হ্যাঁ, ব্যাংকিং ডে ফলোইং দ্য প্রেজেন্টেশন টু দ্য ডিটারমিনেশন ওয়েদার দ্য ডকুমেন্ট কনস্টিটিউট এ কমপ্লায়েন্স প্রেজেন্টেশন, মানে ডকুমেন্ট ঠিক আছে কি নাই এটা দেখার জন্য 5টা ব্যাংকিং ডে পাবে। These replace the earlier less certain standard reasonable time. এই রিজনেবল টাইম আগের ইউসিপি 500 ছিল হচ্ছে রিজনেবল টাইম, এখন এটাকে আরো স্পেসিফিক করে বলছে না, এটাকে কোনো রিজনেবল কথা না, স্পেসিফিক করে দিলাম যে এটা 5টা ওয়ার্কিং ডে এর ভিতরে দিতে হবে। এরপরে হচ্ছে আর্টিকেলগুলো যে আছে, এই 39টা আর্টিকেলের ভিতরে 1 নম্বর আর্টিকেল হচ্ছে অ্যাপ্লিকেশন টু ইউসিপি, এটা সম্পর্কে জেনারেল কথা, এক্সপ্লেইন ইউসিপি মানে কি, ডেফিনেশনগুলো এখানে আছে, সব আইনেরই কিন্তু ডেফিনেশন 2 নম্বর সেকশনে থাকে। তারপরে হচ্ছে 4 নম্বরে হচ্ছে ক্রেডিট অ্যান্ড কন্ট্রাক্ট, এই যে কনফার্ম দ্যাট দ্য এলসি ইজ সেপারেটেড ফ্রম দ্য সেলস কন্ট্রাক্ট। সেলস কন্ট্রাক্ট এক জিনিস, এলসি আর একটা জিনিস। ডকুমেন্ট ভার্সেস গুড, ব্যাংক এক্সামিন দ্য ডকুমেন্ট নট দ্য ফিজিক্যাল গুড। আর্টিকেল 7 আন্ডারলাইং আন্ডারটেকিং অফ ইস্যুইং অ্যান্ড কনফার্মিং ব্যাংক ডিসক্রাইব ইজ ব্যাংকস পেমেন্ট অব্লিগেশন। ব্যাংকগুলোর যদি কোনো ব্যাংক কনফার্ম করে, তাহলে যদি অ্যাপ্লিকেন্ট ব্যাংক টাকা নাও দিতে পারে, এই কনফার্মিং ব্যাংক তার টাকা দিতে হবে, কারণ সে এটা এক্সট্রাটা চার্জ নিছে। আর্টিকেল 10 হচ্ছে অ্যামেন্ডমেন্ট, যদি কোনো এলসি অ্যামেন্ডমেন্ট করতে হয়। স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন ডকুমেন্ট, ডিসক্রিপেন্ট ডকুমেন্ট মানে ডিসক্রিপেন্সি দেয়, যে ডকুমেন্ট ঠিক না থাকলে আমরা যে বলতে পারি যে এলসি পেমেন্ট আপাতত হোল্ড করেন, এই ডকুমেন্টে কিছু সমস্যা আছে, সেটাকে বলে ডিসক্রিপেন্সি ক্লজ, সেটা এখানে ডিসক্রিপেন্সি দিয়ে এটা করা যায়। 19 হচ্ছে ট্রান্সপোর্ট অ্যান্ড ইন্স্যুরেন্স ডকুমেন্ট, এটা এখানে বলা আছে। আর আর্টিকেল 38 অ্যান্ড 39 হচ্ছে এখানে ওই যে 16 পর্যন্ত, 17 অত ইম্পর্টেন্ট না, 19 থেকে 28, আর আর কিছু কিছু আছে লেস ইম্পর্টেন্ট, কম্পারেটিভলি বেশি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো সামারি করে এখানে আনা হয়েছে। আর্টিকেল 38 এবং 39 হচ্ছে ট্রান্সফারেবল ক্রেডিট অ্যান্ড অ্যাসাইনমেন্ট প্রসেস। সো এই হচ্ছে মোটামুটি একটা মানে ইউসিপি 600-এ, যেমন এখানে আমরা একটু আগে যেটা পড়লাম, এখানে বলছিলাম যে দেখেন, ফর এক্সপোর্টার অফিসার অফার্স অ্যাসুরেন্স অফ পেমেন্ট আপন প্রেজেন্টেশন অফ দ্য কমপ্লাইং ডকুমেন্ট, মানে এই ইউসিপি 600 যদি আপনি মানেন, ডকুমেন্ট আসলে টাকা দিতে বাধ্য, মানে ইম্পোর্টার এক্সপোর্টার টাকা দিবে। ফ্যাসিলিটেটস অ্যাক্সেস টু দ্য এক্সপোর্ট ফাইন্যান্সিং, এই ইউসিপি 600 অনুযায়ী যদি এলসি করে ইম্পোর্টার এক্সপোর্টারের বরাবর, এক্সপোর্টার এইটা ইমিডিয়েটলি ব্যাংক থেকে ফ্যাক্টরিং করে টাকা নিতে পারে। তার মানে যদি এমন হয় যে এলসি করলো 2 মাসের মেয়াদ, 3 মাসের মেয়াদ, শিপমেন্টের ডিলে আছে, পার্শিয়াল শিপমেন্ট আছে, হোয়াট এভার দ্য কেস, যদি ডকুমেন্ট ঠিক থাকে, তাহলে এক্সপোর্টার তার ব্যাংকে এই এলসিটাকে ডিসকাউন্ট করতে পারে, এটাকে বলে ফ্যাসিলিটিস অ্যাক্সেস টু এক্সপোর্ট ফাইন্যান্সিং। For bank, establish international accepted procedure for issuing, advising, confirming and honoring documentary credit. এইটা হচ্ছে বলে দিচ্ছে এটা প্রসেস। রিডিউস অপারেশনাল রিস্ক থ্রু আউট স্ট্যান্ডার্ডাইজ ডকুমেন্টারি এক্সামিনেশন, এটা হচ্ছে এটার একটা স্ট্যান্ডার্ড হলে এটা তো এক একজন এক একভাবে করবে না, তো এক একজন এক একভাবে করবে না দেখে এটা কিন্তু সুবিধা যে এক একজন একভাবে করবে না, একটা স্ট্যান্ডার্ড প্রসেস। এই ইউসিপি 600-এর অনুযায়ী কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম যে ডকুমেন্টটা, এখানে একটা এক্সাম্পল রেখেছি, এই এক্সাম্পল দিয়ে আজকে হয়তো ক্লাসটা শেষ করব। এ বাংলাদেশি এক্সপোর্টার শিপস গার্মেন্টস টু জার্মানি আন্ডার দ্য ইরিকভারেবল লেটার অফ ক্রেডিট সাবজেক্ট টু ইউসিপি 600। আচ্ছা, এইটা এই 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 ওয়ার্ডটা মানে কি বলেন তো? স্যার এই ওয়ার্ডটার মানে হলো যে এই এলসি তে যেই পার্টিস গুলো আছে তাদের কনসেন্ট ছাড়া এলসি রিভোক হবে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ, রিভোক হবে না, ইয়েস। মানে আমরা যেমন বলি ইরিকভারেবল পাওয়ার অফ অ্যাটর্নি, মানে আমি আপনাকে একটা ল্যান্ডের ডকুমেন্ট দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছি, ইরিকভারেবল, এটা বাদ দেওয়া যাবে না। আমি টাকা ফেল করলে, আমি যদি আপনাকে ব্যাংকের থেকে লোন নিয়েছি, আপনার আমার বাড়ির ফ্ল্যাটের ডকুমেন্ট রেখে, এটাকে যদি ইরিকভারেবল পাওয়ার অফ অ্যাটর্নি দিই, তাহলে আমি টাকা না দিলে সেইটাকে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে অন্য কাউকে সেল করে দিতে পারে।
ইভেন যখন ডেভেলপার কোম্পানি কাজ করে, একটা ডেভেলপার কোম্পানি, আমার একটা ল্যান্ড আছে, ডেভেলপারকে আমি এটা দিলাম কনস্ট্রাকশন করার জন্য, তখন সাধারণত এটা রিকভারেবল পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়। এটার মাধ্যমে সে আমাকে একটা অ্যাডভান্স টাকা দেয়, তারপরে হয়তো 50-50 শেয়ার দিবে, মানে ফ্ল্যাট অথবা স্পেসের শেয়ার দিবে। আর ব্যাংকে সে যখন লোন নিতে যাবে এই প্রজেক্টে, তখন ব্যাংক দেখে যে এটা তার এগেনস্টে রিকভারেবল পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে কিনা। তো যাই হোক, আপনি রাইটলি বলছেন। আচ্ছা, এক্সপোর্টার সাবমিটস কমার্শিয়াল ইনভয়েস, বিল অফ লেডিং, প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, একটু আগে আমরা দেখেছি। অল দ্য ডকুমেন্ট কমপ্লাই উইথ দ্য টার্মস অফ এলসি অ্যান্ড এলসিতে যদি বলা থাকে যে ভাই আমি ইউসিপি 600 মারবো, মোস্টলি তাই বলে, কারণ এত 39টা ক্লজ কমপ্লাই করে এলসি এত কিছু লিখে না, ইউসিপি 600 করলে এটা হয়ে যায়। ইউসিপি 600 রিকোয়ারমেন্ট, দ্য ইস্যুইং অর কনফার্মিং ব্যাংক মাস্ট অনার দ্য ক্রেডিট ইভেন দ্য বায়ার লেটার ক্লেম দ্য গুডস আর ডিফেক্টিভ. Any dispute regarding the quality of the goods must be resolved under the sales contract and applicable law. এটা হচ্ছে অল্টারনেটিভলি ডিসপিউট রেজুলেশন, যে এডিআর আছে, বা এটা ওই যেটাকে বলা হয় হচ্ছে আপনার এই আরবিট্রেশনে যে ঠিক করতে হবে, কিন্তু এলসির মাধ্যমে টাকা আটকায় দিতে পারবে না। সো এনি ডিসপিউট রিগার্ডিং দ্য কোয়ালিটি অফ গুড মাস্ট বি রিজলভ আন্ডার দ্য সেলস কন্ট্রাক্ট অ্যান্ড অ্যাপ্লিকেবল ল। আরও অ্যাপ্লিকেবল আছে সেলস অ্যাক্ট 1930 সালের, আরও কিছু ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশন আছে, বাট নট দ্য ক্রেডিট লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিটের মাধ্যমে এটা সম্ভব না অন্যভাবে। সো যদি শেষ করি, এটা যদি আমরা করতে চাই, আপনার এটাকে যদি আপনার ফাইনালি বলি যে এটার কি, আপনার এটার হচ্ছে আপনার ফাইনাল টেকওয়ে কি, টেকওয়ে তো অলরেডি আমরা ডিসকাস করেছি। সো দিজ আর বেসিকলি দ্য ডকুমেন্ট উই নিড টু চেক, যে আমাদের এখানে উম, করতে হবে। এটা আমাদের আমাদের হচ্ছে আপনার এই জিনিসটা আমাদের এইভাবে, এই ইউসিপি 600টা আমাদেরকে দেখতে হবে। সো তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। তো এটাকে যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে ইউসিপি 600 ইজ এ ইন্টারন্যাশনাল রুল বুক ফর ডকুমেন্টারি ক্রেডিট। ইট ডাজ নট গভর্ন দ্য সেলস অফ গুড। এই সেলস অফ গুডের আলাদা আইন আছে। এটা it governs the how the bank handle, examine, and honor document presented under a letter of credit. Its core principle হচ্ছে independence of credit, documentary compliance, and standardized banking practice make it মানে কর্নারস্টোন অফ দ্য ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স। এটা মানে মেইন ডকুমেন্ট, ওয়ান অফ দ্য মেইন ডকুমেন্ট ফর এই আর কি। তো আমরা মোটামুটি ইয়েটা দেখলাম, আপনার হচ্ছে ইউসিপি 500, ইউসিপি 600টা আমরা মোটামুটি দেখলাম। এই ডকুমেন্টটাও দিয়ে দিব, এটাও আপনাদের হচ্ছে নেক্সট মিড টার্মের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই দুই জায়গা থেকে কোশ্চেন থাকবে। সো আমরা যদি আর কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর আদারওয়াইজ আজকে শেষ করি। নেক্সট তো ফিজিক্যালি আপনাদের সাথে আবার দেখাবে নেক্সট সোমবারে। আর আমি ডকুমেন্ট দুটো দিয়ে দিচ্ছি আপনাদের। এনি কোশ্চেন? তাহলে শেষ করি যদি কোশ্চেন না থাকে। আমি ক্যাপ্টেনকে ইয়েটা দিয়ে দিচ্ছি। আর ক্যাপ্টেন, আপনি একটু অ্যাটেন্ডেন্সটা একটু কাইন্ডলি নেবেন। মিতুল। জি স্যার, একটু সময় দিবেন আমার। হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, আপনি দেন, আমি দিচ্ছি। হ্যাঁ, সময়টা দেন। স্যার হয়েছে।
মিতুল, আমি এই ডকুমেন্টগুলো দিয়ে দিয়েছি, সো আপনারা একটু ওই ইয়েটা দিয়ে দিন, গ্রুপে দিয়ে দিন। শিওর স্যার। আপনাদের কি ইয়ে তো সব শেষ না, মানে ইয়েটা ওই যে মিড টার্ম ফার্স্ট মিডের তো সবগুলোই গত সপ্তাহে শেষ হয়ে গেছে না? জি স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।